ক্লাসে আমরা গৌণ অবম অর্থাৎ আমরা যে চরম পেতাম, চরমের মাঝখানে মাঝখানে যে গৌণ অবম অর্থাৎ অন্ধকার বিন্দুগুলো গঠিত হতো সেগুলো কেন গঠিত হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আমি একটু বলে রাখি, আমাদের আজকের আলোচনা যেটা হবে গৌণ অবমে সেটা একটু 9-10-এর উপপাদ্যগুলোর মতন, মানে আমরা শুরুতেই একটা সাধারণ নির্বাচনের মতন একটা স্টেটমেন্ট দিব, দেন ওই স্টেটমেন্টটাকে আমরা প্রুফ করব যে হ্যাঁ ওই স্টেটমেন্টটা সঠিক। তো চলো আমরা প্রথমে স্টেটমেন্টটা যদি দেখি, আমরা ধরে নিলাম পি বিন্দুতে প্রথম গৌণ অবমটা গঠিত হবে। দ্যাট মিন্স এখানে আমার কেন্দ্রীয় চরমটা গঠিত হয়ে থাকবে আর এখানে আমার প্রথম অন্ধকার বিন্দুটা গঠিত হচ্ছে। এটা কখন হবে? যদি আমাদের পথ পার্থক্য মানে এ সাইন থিটার মান হয় ল্যামডার সমান। এখন বলতে পারো কার কার মধ্যে পথ পার্থক্য? এটা হচ্ছে চিরের এক প্রান্ত আর চিরের অপর প্রান্ত, এই দুই প্রান্ত থেকে যাওয়া তরঙ্গগুলোর মধ্যে পথ পার্থক্য। দ্যাট মিন্স এই তরঙ্গ আর এই তরঙ্গের মধ্যে পথ পার্থক্যটা যদি ল্যামডা হয় তাহলে আমরা দাবি করছি পি বিন্দুতে কি তৈরি হবে? প্রথম গৌণ অবম তৈরি হবে। তো আমরা এখন এই জিনিসটাকে ব্যাখ্যা করব যে আসলে এই জিনিসটা যে বললাম এই জিনিসটা সঠিক কিনা। তো আমরা বলেছি যে এই রেটা আর এই রেটার মধ্যবর্তী পথ পার্থক্য হবে ল্যামডা। তো আমরা এই ল্যামডাটাকে একটু ভাঙিয়ে লিখছি এইভাবে 2 ইন্টু ল্যামডা বাই 2। তোমরা বলতে পারো কেন আমরা ল্যামডা বাই 2 এর মাধ্যমে লিখছি? কারণ বন্ধুরা আমরা যদি এক্সপ্লেন করতে চাই, আমাদের ব্যতিচারের মধ্যে আমরা একটা জিনিস পড়েছিলাম না, যে ব্যতিচারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ধ্বংসাত্মক ব্যতিচার হবে কোন শর্তের জন্য? ধ্বংসাত্মক ব্যতিচারের শর্তটা কী ছিল? ধ্বংসাত্মক ব্যতিচারের বেলায় পথ পার্থক্যের কি এরকম একটা শর্ত তোমরা পড়েছিলে যে 2n+1 ইন্টু ল্যামডা বাই 2 যদি হয়ে থাকে পথ পার্থক্যের মান, তাহলে সেই পয়েন্টটাতে, যেই পয়েন্টটাতে দুইটা তরঙ্গ আসবে যাদের পথ পার্থক্য হচ্ছে 2n+1 ইন্টু ল্যামডা বাই 2 এর সমান, সেই পয়েন্টসটাতে আমরা অ্যাকচুয়ালি কী পাবো? ধ্বংসাত্মক ব্যতিচার পাবো। আর আমরা ব্যাখ্যা করতে চাই ল্যামডা বাই 2 এর মাধ্যমে এর জন্য, কারণ ল্যামডা বাই 2 এখানে n এর মান তুমি 0 বসালে কি আসে? এই পুরো অংশটা কি হয়ে যায়? 1 হয়ে যায়। তার মানে ল্যামডা বাই 2 যদি হয়ে থাকে দুইটা তরঙ্গের মধ্যে পথ পার্থক্য, তাহলে কি তৈরি হবে? সেই জায়গায় ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হবে, রাইট? আচ্ছা, তো এখন আমরা শুধু ল্যামডা বাই 2 কিন্তু পাচ্ছি না, সামনে কি পাচ্ছি? একটা 2 পাচ্ছি। এই জিনিসটাকে টেকনিকের মতন মনে রাখো যে আমাদের পথ পার্থক্যটা ল্যামডা বাই 2 এর যত সহগের সমান হবে, অপবর্তন ঘটনায় আমরা চিরটাকে ঠিক তত ভাগে ভাগ করব, তাহলে আমাদের ব্যাখ্যা করতে সুবিধা। কারণটা কি? কারণটা হচ্ছে ব্যাখ্যা করার সুবিধার জন্য। সো আমরা ল্যামডা বাই 2 এর সহগ এখানে কত পাচ্ছি? 2 পাচ্ছি। তার মানে আমরা এই পুরো চিত্রটাকে কয় ভাগে ভাগ করলাম? দেখো 2 ভাগে ভাগ করলাম। এ থেকে ডি পর্যন্ত একটা ভাগ, ডি থেকে বি পর্যন্ত একটা ভাগ, দুটো সমান ভাগে ভাগ করলাম। তাহলে লাভটা কোথায়? তাহলে লাভটা হচ্ছে আমরা যেহেতু দেখছি যে এ বিন্দু থেকে যাওয়া তরঙ্গটার আর বি বিন্দু থেকে যাওয়া তরঙ্গটার মধ্যে পথ পার্থক্য হচ্ছে ল্যামডা, তাহলে চিন্তা করে দেখো তো, এ বিন্দু থেকে যেই তরঙ্গটা যাচ্ছে ডি বিন্দু থেকে যদি একটা অপর তরঙ্গ যায়, তাহলে এ বিন্দুর তরঙ্গটা ডি বিন্দুর তরঙ্গটার মধ্যে পথ পার্থক্য কি? এই অঞ্চলটা। আর এই অঞ্চলটার মান কত হবে? খেয়াল করে দেখো তো বন্ধুরা, এই অঞ্চলটার মান কি? এটা একটা ত্রিভুজ, আর এই ত্রিভুজের সদৃশকোণী ত্রিভুজের কনসেপ্টটা যদি আমরা খাটাই, তাহলে দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে যে এই পুরো ত্রিভুজটার জন্য, মানে এ বি সি ত্রিভুজটার জন্য বিসি বাই এ বি ইকুয়াল টু, আমরা এটা লিখতে পারি না, এই ডি থেকে এই অঞ্চলটা, ধরো আমি এখানে একটা পয়েন্টের নামই দিয়ে নিই তোমাদের বোঝার সুবিধার জন্য। সাপোজ ধরো এটাকে আমি নাম দিচ্ছি ই পয়েন্ট, এটাকে আমি নাম দিচ্ছি ই পয়েন্ট। তাহলে চিন্তা করে দেখো, এ ডি ই ত্রিভুজটাতে আমরা এরকম লিখতে পারি না? আমি একটু লিখে দেখাই। তাহলে আমি বড় ত্রিভুজটার বেলায় লিখছি কি? বিসি বাই এ বি। আর ছোট ত্রিভুজটার বেলায় আমরা কি লিখতে পারি? ছোট ত্রিভুজটার বেলায় আমরা লিখতে পারি এরকম যে ডিই বাই এডি। আচ্ছা, তো আমাদের এখানে একটা জিনিস কিন্তু দেখার দরকার, সেটা হচ্ছে এ বি আর এডি এদের মধ্যে কিন্তু সম্পর্ক আছে। এ বি আর এডি এরা কীরকম? এ বিটা কি ডাবল না এডি এর? দুইটা এডি এর সমান, কারণ আমরা ভাগ করেছি অমনভাবে। তাহলে আমরা যদি এই লাইনটা থেকে পরের লাইনে আগাই, পরের লাইনে আমরা কি লিখতে পারি? আমরা বিসি এর ভ্যালু আমরা ধরে নিয়েছি ল্যামডা। সো আমরা যদি বিসি এর ভ্যালু ল্যামডা বসিয়ে দিই, তাহলে দেখো আমরা এই লাইনটা থেকে লিখতে পারি ল্যামডা বাই
এ টু এডি, কারণ আমরা এ বির জায়গায় এটা লিখতে পারি 2AD ইকুয়াল টু ডিইর জায়গায় আমরা ডিইর জায়গায় ভ্যালুটা যেটা আসবে সেটাই বের করতে চাই, কারণ ডিই হচ্ছে আমার এ থেকে যাওয়া আলোটা আর ডি থেকে যাওয়া আলোটার মধ্যে পথ পার্থক্যের মান। সো আমরা ডি বের করতে চাই, আর এখানে এডি ছিল, এডি রাখবো। তাহলে দেখো এই জায়গাটার মধ্যে তুমি এডি আর এডি কাটাকাটি করে ফেলতে পারো। এডি আর এডি যদি কাটাকাটি করে ফেলো আর তুমি যদি ডিইটাকে এক পাশে রাখো, বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দাও, তাহলে এরকম একটা কিছু আসে। দেখো ডিইটাকে এক পাশে রাখলে বাকি সব কিছু অন্য পাশে পাঠিয়ে দিলে ডিই ইকুয়াল টু λ/2 আসে, রাইট? সো এই জিনিসটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমরা সদৃশকোণী ত্রিভুজের যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা কাজে লাগিয়েছি দুইটা ত্রিভুজের বেলায়। কোন দুইটা ত্রিভুজের বেলায় আমরা কাজে লাগিয়েছি? আমরা কাজে লাগিয়েছি এ বি সি আর এ ডিই ত্রিভুজের ক্ষেত্রে। সো আমরা পাচ্ছি ডিই ইকুয়াল টু λ/2। সো দেখো ওখান থেকে আমরা লিখে ফেলি, আমি স্ক্রিনটা ক্লিয়ার করে দিই। হ্যাঁ দেখো, তাহলে আমরা লিখে ফেললাম কি? আমরা লিখে ফেললাম যে ডিই যেটা মানে এই অঞ্চলটাকে ই বলেছিলাম, সো এই অঞ্চলটার পথ পার্থক্য কত? এ বিন্দু থেকে যাওয়া তরঙ্গটা আর ডি বিন্দু থেকে যাওয়া তরঙ্গটার মধ্যে পথ পার্থক্য হচ্ছে λ/2। একটু আগে আমরা দেখেছি কীভাবে আসলে এটা λ/2 হয়েছে। তো আমরা এই জিনিসটা করে লাভ কি হলো? লাভ হলো যে আমরা এ বিন্দু থেকে যে আলোকরশ্মিটা পি বিন্দু পর্যন্ত যাচ্ছে, ডি বিন্দু থেকে যে আলোকরশ্মিটা পি বিন্দুতে যাচ্ছে, এদের মধ্যে পথ পার্থক্য λ/2। তার মানেটা কি? তার মানে এ বিন্দুর আলোটার প্রভাবকে ডি বিন্দুর আলোটা λ/2 পথ পার্থক্যে পড়ার ফলে এখানে তারা এই রেটা আর এই রেটা পরস্পর পরস্পরের সাথে কি তৈরি করবে? পরস্পর পরস্পরের সাথে ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি করবে। আর ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি করার ফলে কি হবে? ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি করার ফলে একটা আরেকটার প্রভাবকে নিষ্ক্রিয় করে দিবে। তার মানে এখানে একটা অন্ধকারের তৈরি করবে, তাই না? এখন চিন্তা করে দেখো, শুধু তো এমন না যে এ বিন্দু থেকেই আলো তৈরি হবে, ডি বিন্দু থেকেই আলো তৈরি হবে, মাঝখানে অজস্র বিন্দু থেকে আলো তৈরি হবে, তাই না? সো আমরা আবার যদি দেখি ডি বিন্দু থেকে যদি আলো তৈরি হয়, বি বিন্দু থেকে যদি আলো তৈরি হয়, এইটার এ বিন্দুর সাথে এ বিন্দু থেকে যাওয়া তরঙ্গটার সাথে ডি বিন্দু থেকে যাওয়া তরঙ্গটার পথ পার্থক্য কত? λ/2। এ বিন্দু থেকে যাওয়া তরঙ্গটার সাথে বি বিন্দুতে যাওয়া তরঙ্গটার পথ পার্থক্য কত? λ। তাহলে তোমরা আমাকে বলো বি বিন্দু থেকে যাওয়া তরঙ্গটার সাথে বি বিন্দু থেকে যাওয়া তরঙ্গটার পথ পার্থক্য কত হবে? ল্যামডা থেকে λ/2 বাদ দিলে এর সাথে এর পথ পার্থক্যও কিন্তু λ - λ/2 মানে থাকবে কত? শুধু λ/2। তার মানে কি বি ও ডি হতে সৃষ্ট তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য কিন্তু λ/2। তার মানে বোঝা যাচ্ছে কি যে এই রেটার সাথে এই রেটা আমার দশা পার্থক্য পথ পার্থক্য λ/2 করার কারণে গঠন ধ্বংসাত্মক ব্যতিচার, আবার এই রেটার সাথে এই রেটা আমার পথ পার্থক্যের মান λ/2 করার কারণে, কারণ ওর λ/2 আর ওর ল্যামডা পার্থক্য যদি করি λ/2 পার্থক্য করার কারণে ওদের মধ্যেও কি তৈরি হবে? ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হবে। সো ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হলে এখানে কি আমরা কোনো আলো পাবো কি না? না, এখানে আমরা অন্ধকার তৈরি হতে দেখব। আর আমরা বলছিলাম শুধু এ থেকেও তৈরি হবে না, শুধু ডি থেকেও তৈরি হবে না, শুধু বি থেকেও তৈরি হবে না, এর মাঝখানে অজস্র পয়েন্ট, কারণ এই পুরাটা জায়গাটাই তো ফাঁকা, তাই না? চির। সো এই মাঝখানের অজস্র পয়েন্ট থেকেই কিন্তু আমার আলোগুলো তৈরি হবে। এই আলোগুলো যদি তৈরি হয়, সাপোজ ধরো এইখানের একটা পয়েন্ট থেকে আলো তৈরি হচ্ছে, তো এইখানের একটা পয়েন্ট থেকে আলো তৈরি হয়ে পি বিন্দু পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তো মাথায় রাখবে তোমরা যে ডি এর এইখানের কোনো জায়গা থেকে যদি আলো তৈরি হয়ে পি বিন্দুতে পৌঁছায়, তাহলে এর ঠিক a/2 দূরত্ব নিচে, স্মল এ হচ্ছে পুরাটা, আর এর এই পয়েন্টটার ঠিক স্মল a/2 দূরত্ব নিচে এমন একটা পয়েন্ট অবশ্যই পাওয়া যাবে যেই পয়েন্ট থেকেও আলোটা পি বিন্দুতে যাচ্ছে। আর এই পয়েন্ট আর এই পয়েন্ট যেহেতু a/2 দূরত্ব ব্যবধানে রয়েছে, তাহলে এর দ্বারা যে তরঙ্গটা যাচ্ছে এদের মধ্যেও পথ পার্থক্য হবে ঠিক λ/2 এর সমান। কেননা এর সাথে ডি এর দূরত্ব ছিল a/2, তাই পথ পার্থক্য হয়েছে λ/2। তাহলে এই পয়েন্টের সাথে এই পয়েন্টটার দূরত্ব হচ্ছে a/2, তাহলে এই তরঙ্গ আর এই তরঙ্গের পথ পার্থক্য হবে λ/2। তার মানে কি এইখানের যে কোনো একটা পয়েন্টের জন্য a/2 দূরত্ব নিচের একটা পয়েন্ট পাবো। এই পয়েন্টের জন্য যে তরঙ্গটা পিতে পৌঁছাচ্ছে, এর a/2 দূরত্বের নিচের পয়েন্টের জন্য যেই তরঙ্গটা এই পি বিন্দুতে পৌঁছাচ্ছে, তাদের মধ্যে পথ পার্থক্যের ভ্যালু কি আসবে? তাদের মধ্যে পথ পার্থক্যের ভ্যালু আমার আসবে λ/2 এর সমান। তার মানে বোঝা গেল এই অংশের সকল আলোগুলোর সাথে পথ পার্থক্য λ/2 করে থাকে। তার মানে পি বিন্দুতে সব সময়ই
আমার ধ্বংসাত্মক ব্যতিচার গঠিত হয়, তার মানে এই অংশের আলোগুলো এখানে ভিজিবলভাবে দেখব না, কারণ এই অংশের আলোগুলো ধ্বংসাত্মক ব্যতিচারের মাধ্যমে এখানে আপতিত হয়। ধ্বংসাত্মক ব্যতিচার হলে আমরা কি জানি, তীব্রতা শূন্য হয়ে যায়, অন্ধকার কিছুর সৃষ্টি হয়, তার মানে এখানে আমরা একটা অন্ধকার পয়েন্ট দেখতে পাবো। সো আমরা কিন্তু ব্যাক ক্যালকুলেশন করলাম, রাইট? আমরা ধরেই নিয়েছি পি বিন্দুতে আমার প্রথম গৌণ অবমটা পাবো, আর প্রথম গৌণ অবমটা পাবো তখনই যখন আমার এ বিন্দুর আলোর আর বি বিন্দুর আলোর পথ পার্থক্য কত আসবে, ল্যামডা আসবে। তারপরে আমরা এটা ব্যাখ্যা করলাম। তো আমরা প্রথম গৌণ অবমটাকে একটা স্টেটমেন্ট ধরে দেন ব্যাখ্যা করে আগিয়ে প্রমাণ করলাম যে অ্যাকচুয়ালি হ্যাঁ, এ চিরের এক প্রান্ত আর আরেক প্রান্তের পথ পার্থক্য ল্যামডা হলে আমরা ওই পয়েন্টটাতে, মানে যে পয়েন্টের জন্য এক প্রান্ত আর আরেক প্রান্তের পথ পার্থক্য ল্যামডা আসবে, ওই পয়েন্টটাতে আমরা আসলে কি পাবো, আমাদের প্রথম গৌণ অবমটা পাবো। সো এর জন্য আমরা ওই জায়গায় একটা অন্ধকার কিছু দেখতে পাবো। এবার আসি দ্বিতীয় গৌণ অবম। তো দ্বিতীয় গৌণ অবমের জন্য আমরা আবারও আগের মতনই আগাবো, একটা স্টেটমেন্ট ধরে নিচ্ছি দ্বিতীয় গৌণ অবমটা আমার ঠিক এখানে, এখন দেখো আর পি বিন্দুটা আঁকিনি, এখানেও কিন্তু আগেরটার মতনই পি বিন্দু আছে এদিকে, আমার ওই দিকটাতে ফোকাস না যে ওখানে কোন জায়গায় মিলিত হচ্ছে না কি হচ্ছে, ওইটা ঠিক আগেরটার মতনই, আগের যে ফিগারটা দেখেছো ঠিক আগের ফিগারটার মতনই এরকম লেন্স থাকবে, এখানে কোনো একটা পয়েন্টে মিলিত হবে। মানে এই অংশটা আমি আর বারবার করে আঁকছি না, আমি শুধু এই অংশটা আঁকছি, কারণ এই অংশটা নিয়েই আমাদের বেসিক্যালি ব্যাখ্যার কাজটা ঘটছে, এই অংশটাতে আমার ব্যাখ্যার কোনো কাজ ঘটছে না। সো দেখো আমরা শুধু অতটুকু অংশ যদি আঁকি, অতটুকু অংশের মধ্যে আমরা এখন ধরে নিচ্ছি যে এই রেটা যে আমার লেন্স হয়ে পি বিন্দুতে পৌঁছাচ্ছে, এই রেটা যে আমার লেন্স হয়ে পি বিন্দুতে পৌঁছাচ্ছে। এখন আমরা দাবি করছি যে পি বিন্দুতে আমাদের দ্বিতীয় গৌণ অবমটা পাবো। এখন দ্বিতীয় গৌণ অবমটা পাবো কী শর্তে, সেটার জন্য আমরা পথ পার্থক্য ধরে নিচ্ছি। আমরা বলেছি আমরা একটা স্টেটমেন্ট আগে ধরে নিব, দেন আমরা প্রমাণ করব যে এই ধরে নেওয়াটা ঠিক আছে। সো আমরা এই রেটা আর এই রেটা পি বিন্দুতে পড়লে ওখানে দ্বিতীয় গৌণ অবম মানে 2 নম্বর যে অন্ধকারটা সেটা তৈরি করবে যদি এই রে আর এই রের পথ পার্থক্য কত আসে, 2 ল্যামডা। একটু আগে দেখেছিলাম কত ধরে পথ পার্থক্য ল্যামডা ধরে, আর এখন পথ পার্থক্য 2 ল্যামডা যদি হয় তাহলে এই রেটা আর এই রেটা যেই পি বিন্দুতে যে পড়বে সেখানে তারা কি তৈরি করবে, সেখানে তারা তৈরি করবে যে দ্বিতীয় গৌণ অবম। তো চলো আমরা এটার ব্যাখ্যাটা যদি দিতে চাই তাহলে খেয়াল করে দেখো, আগেরটার মতোই ব্যাখ্যা দেওয়া যায়। আমরা যেহেতু এখানে পথ পার্থক্য 2 ল্যামডা স্টেটমেন্ট হিসেবে পাচ্ছি, সো 2 ল্যামডাকে আমরা ভাঙিয়ে λ/2 আকারে লিখতে চাইলে কি লিখবো, 4 ইন্টু λ/2। এটা আর এটা একই জিনিস। তো এভাবে কেন লিখলাম, কারণ এভাবে লিখলে λ/2 এর সহগ কত, আমার সহগ হচ্ছে 4, সহগ 4। দ্যাট মিনস আমি এই চিটটাকে 4টা ভাগে ভাগ করে চিন্তা করব, তাহলে আমার ব্যাখ্যা করতে সুবিধা হবে। সো আমি চিটটাকে দেখো কয়টা ভাগে ভাগ করলাম, 1টা 2টা 3টা 4টা ভাগে ভাগ করলাম। তো এখন 4টা ভাগে ভাগ করলে কী লাভ হচ্ছে, দেখো এ বিন্দু থেকে যাওয়া তরঙ্গটার বি বিন্দু থেকে যাওয়া তরঙ্গটার সাথে পথ পার্থক্য হচ্ছে 2 ল্যামডা। ওকে ফাইন। এ বিন্দু থেকে যাওয়া তরঙ্গটা ডি বিন্দু থেকে যাওয়া তরঙ্গটার সাথে পথ পার্থক্য কত হবে, যেহেতু এটা এতটুকু দূরত্বের জন্য 2 ল্যামডা, তাহলে 1/4 দূরত্বের জন্য 2 λ/4। দ্যাট মিনস এটা আমার আলটিমেটলি কি আসবে, শুধু λ/2 না। চিন্তা করে দেখো, তুমি এই দূরত্বটা নামলে, এই দূরত্বটা নামার জন্য তুমি 2 ল্যামডা পরিমাণ দূরত্ব উপরে উঠলে, তুমি যদি এর 4 ভাগের 1 ভাগ, মানে আগে তো গিয়েছিলে এ থেকে বি পর্যন্ত, এখন গিয়েছো এডি পর্যন্ত, এডি কি এ বি এর 4 ভাগের 1 ভাগ না, মানে 1/4 না। তো আমরা যদি 4 ভাগের 1 ভাগ পর্যন্ত যাই তাহলে 4 ভাগের 1 ভাগ পর্যন্ত পরিমাণ সামনে যাব। সো এটাকে 4 দিয়ে ভাগ দিব, তার মানে এটাকে 4 দিয়ে ভাগ দিলে এই অংশটা কত পাচ্ছি, λ/2। তার মানে পরের অংশটা কত পাবো, পরের অংশটা পাবো ল্যামডা। তো এখন যদি আমরা ব্যাখ্যাগুলো চিন্তা করি, এ বিন্দু থেকে যেই তরঙ্গটা যে পি বিন্দুতে পৌঁছাবে, ডি বিন্দু থেকে যেই তরঙ্গটা যে আমার পি বিন্দুতে পৌঁছাবে, এ বিন্দু থেকে যাওয়া তরঙ্গটা আর ডি বিন্দু থেকে যাওয়া তরঙ্গটার মধ্যে পথ পার্থক্য কত, পথ পার্থক্য হবে λ/2 পরিমাণ। দেখাই যাচ্ছে যে এ বিন্দুর সাথে বি বিন্দুর পথ পার্থক্য যদি হয় 2 ল্যামডা, তাহলে এ বিন্দুর সাথে ডি বিন্দুর পথ পার্থক্য হবে λ/2। তার মানে কি, এই যাওয়া আলোটা আর এই যাওয়া আলোটা পরস্পরকে কি করে দিবে, পরস্পরকে নিষ্ক্রিয় করে দিবে। কারণ ও পি বিন্দুতে পৌঁছানোর পরে যেহেতু পথ পার্থক্য λ/2 করে তারা পৌঁছেছে, আর আমরা জানি পথ পার্থক্য যদি λ/2 এর সমান হয় তাহলে একটা আরেকটার সাথে ধ্বংসাত্মক ব্যতিচার করে, মানে অন্ধকার ডোরার সৃষ্টি করে, মানে ওর আলোটাকে ও নিষ্ক্রিয় করে দিবে, ওর আলোটাকে ও নিষ্ক্রিয় করে দিবে। তাহলে এটা কিন্তু বোঝা গেল যে এটাকে নিষ্ক্রিয় করে দিচ্ছে। একইভাবে বলা যায় না
ডি বিন্দু থেকে যাওয়া আলোটা ই বিন্দু থেকে যাওয়া আলোটার সাথে পথ পার্থক্য কত করে আছে, ওর আর ওর পথের পার্থক্য কত, ল্যামডা বিয়োগ ল্যামডা বাই 2। তার মানে এই আলোটা যদি পি বিন্দুতে যায়, এই আলোটা যদি পি বিন্দুতে যায়, তাহলে এই আলোটাকে কি করে দিবে, নিষ্ক্রিয় করে দিবে। তার মানে কি বোঝা গেল, তার মানে বোঝা গেল এইখানের আলো দ্বারা নিষ্ক্রিয়, এখানের আলো দ্বারা নিষ্ক্রিয়। ইনফ্যাক্ট এ আর ডি এর মাঝখানে তো আরও অনেকগুলো জায়গা আছে, রাইট? সো এ আর ডি এর মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনেকগুলো পয়েন্ট থেকেই কিন্তু আলো যাওয়া সম্ভব। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এ আর ডি এর মাঝখানে ধরো এই পয়েন্ট থেকে আলো তৈরি হয়ে সেটা পি বিন্দুতে যাবে, এই পয়েন্ট থেকে আলোটা তৈরি হয়ে সেটা পি বিন্দুতে যাবে। তুমি কিন্তু এই পয়েন্টে ঠিক a/4 দূরত্বে, এখন কত দূরত্বে নিচে নামবে, a/4, পুরোটা যেহেতু স্মল এ আর প্রত্যেকটা যেহেতু 4 ভাগে ভাগ করা, তুমি এখন ঠিক a/4 দূরত্ব নিচে নামবে। অর্থাৎ এই পয়েন্টে তুমি যদি থাকো, এই পয়েন্ট থেকে a/4 দূরত্ব নিচে নামলে কি তুমি এই পয়েন্টে চলে আসবে। এই পয়েন্টটা পি বিন্দুতে যাওয়ার পরে যেই পথের সৃষ্টি করবে, এটার a/4 দূরত্বের নিচের এই করেসপন্ডিং পয়েন্টটা পি বিন্দুতে যাওয়ার ফলে পথের পার্থক্য কত সৃষ্টি করবে, λ/2 তৈরি করবে, ঠিক এ আর ডি এর মতো। কারণ এ থেকে ডি যতটা দূরে আছে, তুমি এখানে একটা পয়েন্ট নিলে ওইটা থেকে ঠিক এ আর ডি এর দূরত্বের সমান, মানে a/4 দূরত্বের নিচে আর একটা পয়েন্ট নিলে এই পয়েন্টটা কিন্তু এই পয়েন্টটার সাথে অবশ্যই λ/2 দূরত্বই তৈরি করবে। তার মানে কি, তার মানে এ আর ডি এর মধ্যের যে কোনো পয়েন্টের সাথে a/4 নিচে নেমে ডি আর ই এর মধ্যে যে কোনো এমন অবশ্যই পয়েন্ট পাওয়া যাবে যারা ওপরের কোনো পয়েন্টের সাথে এই পয়েন্টগুলোর মধ্যে λ/2 দূরত্ব করে থাকবে। দ্যাট মিনস এইখান থেকে কোনো রেই আসলে সারভাইভ করতে পারবে না এই রেগুলোর কারণে। কারণ এখান থেকে কোনো রে যদি পি বিন্দুতে পৌঁছায়ও, সেটা এইখানের a/4 দূরত্বের নিচের একটা পয়েন্ট থেকে যাওয়া আলোর মাধ্যমে নিষ্ক্রিয় হয়ে যাবে, কারণ এটার সাথে a/4 দূরত্বের নিচে থাকা পয়েন্টটার পথ পার্থক্য সর্বদা λ/2 হয়ে থাকবে। তার মানে এই অংশটা দ্বারা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, এটাই কিন্তু লেখা আছে। আবার একইভাবে কিন্তু আমরা বলতে পারি ই বিন্দু থেকে যাওয়া আলোটা এফ বিন্দু থেকে যাওয়া আলোটার সাথে পথ পার্থক্য কত করে আছে, 3λ/2 মাইনাস ল্যামডা, মানে এদের মধ্যে পথ পার্থক্য কত, λ/2। তার মানে এই আলোটাকে নিষ্ক্রিয় করে দিবে। একইভাবে বলা যায় এফ বিন্দু থেকে যাওয়া আলোটা বি বিন্দু থেকে যাওয়া আলোটার সাথে পথ পার্থক্য কত করে আছে, λ/2, কারণ 2λ থেকে এটা বাদ দিলে λ/2 তুমি পাবে। তার মানে এই আলোটা দ্বারা নিষ্ক্রিয় হয়ে যায়। একইভাবে কিন্তু আবারও বলা যায় উপরেরটার মতন যে ই আর এফ এর মাঝখানে যে কোনো একটা পয়েন্ট তুমি নাও, ওই পয়েন্ট থেকে আলোটা যদি পি বিন্দু পর্যন্ত পৌঁছায়, এই পয়েন্টটার a/4 দূরত্ব নিচে আরেকটা এরকম পয়েন্ট পাবে। ওই পয়েন্টটা থেকে আলোটা যদি পি বিন্দুতে পৌঁছায়, তো কয়টা আলো পি বিন্দুতে পৌঁছালো, এখান থেকে একটা আলো পি বিন্দুতে পৌঁছালো, এটার a/4 দূরত্ব নিচ থেকে একটা আলো পি বিন্দুতে পৌঁছালো। এই আলোটার সাথে কি তৈরি করে থাকবে, পথ পার্থক্য λ/2 তৈরি করে থাকবে। দ্যাট মিনস এই আলোটা কিন্তু আসলে দৃশ্যমান হবে না, কারণ এই আলোটা যেয়ে তাকে কি করে দিবে, ধ্বংসাত্মক ব্যতিচার ঘটাবে। আর ধ্বংসাত্মক ব্যতিচার ঘটালে অ্যাকচুয়ালি কি ঘটবে, অ্যাকচুয়ালি আমি পি বিন্দুটাতে একটা অন্ধকার ডোরার সৃষ্টি হতে দেখব। তাহলে বন্ধুরা বোঝা গেল যে আমাদের এফ থেকে ই পর্যন্ত অঞ্চলগুলা কিন্তু এফ থেকে বি পর্যন্ত অঞ্চলগুলো দ্বারা কি হয়ে যায়, অঞ্চলগুলো দ্বারা নিষ্ক্রিয় হয়ে যায়, মানে কোনো উজ্জ্বল ডোরার সৃষ্টি আমরা পাবো না। তার মানে কি, তার মানে আমরা কনক্লুশন টানতে পারি যে আমাদের এই ঘটনাটা সব জায়গায় λ/2 দশা পার্থক্য তৈরি করছে, এই ঘটনাটা সব জায়গায় λ/2 দশা পার্থক্য তৈরি করছে। তার মানে পি বিন্দুতে আমরা অন্ধকার দেখতে পাবো। তাহলে আমরা একবার যদি সামারিটা নিই, তাহলে দ্বিতীয় গৌণ অবম পাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমার কি করতে হচ্ছে, অ্যাকচুয়ালি আমার চিরের এক প্রান্ত আর চিরের অপর প্রান্তের পথ পার্থক্য 2λ পেতে হচ্ছে। সো যেই পয়েন্টে আলোটা পড়ার কারণে আমার এ বিন্দু থেকে যাওয়া আলো আর বি বিন্দু থেকে যাওয়া আলোর মধ্যে পথ পার্থক্য হবে 2λ, সেই পয়েন্টটার মধ্যে আমরা অ্যাকচুয়ালি দ্বিতীয় গৌণ অবম লক্ষ্য করতে পারবো। সো এই জিনিসগুলো কিন্তু অনেক ডিপ জিনিস, একটু চিন্তা করতে হবে তোমাদের নিজের, নাহলে কিন্তু এই জিনিসগুলো বোঝাটা টাফ থাকবে। তো যাই হোক, আমরা এবার চলে আসি এর পরে আমাদের তাহলে সামারি যদি জানি, প্রথম গৌণ অবম আমরা পাচ্ছি পথ পার্থক্যের মান, পথ পার্থক্য মানে চিরের এক মাথার তরঙ্গ আর চিরের অপর মাথার তরঙ্গদ্বয়ের মধ্যে পথ পার্থক্য যদি ল্যামডার সমান হয়, তাহলে আমরা প্রথম গৌণ অবম পাই। আবার দ্বিতীয় গৌণ অবম আমরা পাই কখন, যদি আমাদের চিরের এক প্রান্ত থেকে যাওয়া আলো আর চিরের অপর প্রান্ত থেকে যাওয়া আলোদ্বয়ের মধ্যে পথ পার্থক্য আমরা 2λ পাই। সো আমরা যদি একটা সাধারণ সূত্র আকারে লিখতে চাই, ধরো আমরা এরকম করে প্রথম গৌণ অবম, দ্বিতীয় গৌণ অবম, এরকম করে ধরো আমরা ষষ্ঠ গৌণ অবমটা পাবো কোন বিন্দুতে,
বা ষষ্ঠ গৌণ অবম পাওয়ার জন্য আমার পথ পার্থক্য কত হতে হবে। পি বিন্দুতে যদি ষষ্ঠ গৌণ অবমটা চাই তাহলে আমি পথ পার্থক্য কত রাখতে চাবো, মানে পথ পার্থক্য কত করব। সো এইটাকে আমরা একটু সূত্র আকারে লিখতে পারি এইগুলোর প্যাটার্ন অনুসারে। চিন্তা করে দেখো, প্রথম গৌণ অবমের জন্য আমরা এখানে বসিয়েছি 2, দ্বিতীয় গৌণ অবমের জন্য আমরা এখানে বসিয়েছি 4, তার মানে তৃতীয় গৌণ অবমের জন্য এখানে কত বসাতাম এক্স্যাক্টলি, এখানে বসাতাম আমরা অ্যাকচুয়ালি 6, রাইট। সো আমরা এর জন্য একটা টার্ম আকারেই লিখে ফেলি এরকম, আমরা n-তম গৌণ অবমের জন্য এখানে বসাবো আসলে 2n, কারণ চিন্তা করে দেখো এখানে প্রথম গৌণ অবম দ্যাট মিনস 2 × 1, এখানে দ্বিতীয় গৌণ অবম দ্যাট মিনস 2 × 2, তেমনি তৃতীয়টার জন্য এখানে বসাতাম কত 6, তার মানে 2 × 3, তার মানে সামনে একটা 2 দিয়ে যততম গৌণ অবম তুমি চাও সেইটাকে n এর জায়গায় বসিয়ে দিলেই কিন্তু তুমি অ্যাকচুয়ালি পথ পার্থক্যের ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে আমরা কিন্তু জেনে গেলাম, আমাদেরকে যদি পরীক্ষা হলে আসে যে তৃতীয় গৌণ অবম পাওয়া যাবে কত পথ পার্থক্যে, তো আমরা কি করব, আমরা সিম্পলি এই সূত্রটাতে চলে আসব। এই সূত্রটাতে n এর জায়গায় আমরা 3 বসিয়ে দিব, আর যেই আলো নিয়ে এই অপবর্তন ঘটনাটি ঘটানো ঘটছে সেই আলোটার তরঙ্গদৈর্ঘ্য বসিয়ে দিলেই আমরা কি পেয়ে যাব, আমরা ওই পথ পার্থক্যটা পেয়ে যাব যেই পথ পার্থক্যের জন্য আমার যততম গৌণ অবম জানতে চাইছে সেটা হচ্ছে। তার মানে এনের জায়গায় ভ্যালু বসিয়ে দিলেই হয়। এইটা এক টাইপের প্রশ্ন। আবার আরেক টাইপের প্রশ্ন আসতে পারে, ধরো তোমাকে বললো যে তৃতীয় গৌণ অবম পেতে চাইলে আমার অপবর্তন কোণ কত থাকতে হবে, এরকম ধরো জানতে চাইলো। সো তৃতীয় গৌণ অবম পেতে চাইলে তোমার অপবর্তন কোণ কত থাকতে হবে সেটা যদি জানতে চাই তাহলে তুমি এনের জায়গায় 3 বসিয়ে দিবে, ল্যামডার জায়গায় তুমি যে আলোটা ব্যবহার করা হচ্ছে সেই আলোর তরঙ্গদৈর্ঘ্যের মান প্রশ্নে দেওয়া থাকবে সেটা বসিয়ে দিবে, আর চিরের প্রস্থ যেটা সেটাও দেওয়া থাকবে সেটা বসিয়ে দিলে তুমি দেখো জানো, n জানো, ল্যামডা জানো, সো তুমি থিটার ভ্যালুটা কিন্তু বের করে ফেলতে পারবে। সো যততম গৌণ অবমের জন্য অপবর্তন কোণ যাবে ঠিক তত n এর মান বসিয়ে দিলেই হবে। আর আরেকটা কথা বলে রাখি, খেয়াল রাখবে আমাদের যে গৌণ অবমগুলো এটা কিন্তু ওপরেও তৈরি হয় নিচেও তৈরি হয়। সো আমরা এর জন্য +1 -1 ব্যবহার করে থাকি। আমি +1 -1 দিয়ে এক্স্যাক্টলি কী বোঝাচ্ছি সেটা আমি একটু দেখিয়ে আসি। আমরা আগের স্লাইডগুলোতে দেখেছিলাম এরকম জিনিস, যে একদম শুরুর দিকে, ইনফ্যাক্ট আগের ক্লাসে দেখেছিলাম। আগের ক্লাসেই যদি আমি নিয়ে যে দেখাই, এটাতে দেখো একটু খেয়াল করো, তো আমরা এখানে এরকম একটা ডায়াগ্রাম দেখেছিলাম, মনে আছে? সো এই ডায়াগ্রামটার মধ্যে এটা ছিল আমার কেন্দ্রীয় চরমটা, এটা আমার প্রথম গৌণ অবম, দ্বিতীয় গৌণ অবম, তৃতীয় গৌণ অবম, চতুর্থ গৌণ অবম। আবার নিচের দিক দিয়েও কিন্তু গৌণ অবম আছে, এটা আমার প্রথম গৌণ অবম, দ্বিতীয় গৌণ অবম, তৃতীয় গৌণ অবম, চতুর্থ গৌণ অবম। সো এইটাগুলোকে আমরা +1, +2, +3, +4 বলবো যদি আমরা ওপরের দিকেরগুলো চাই, আর নিচের দিকেরগুলো চাইলে -1, -2, -3। দ্যাট মিনস n এর ভ্যালুগুলো আমি বলছি, n+1 বসালে এক্স্যাক্টলি তুমি এই জায়গাটার অবস্থানটা পাবা, মানে এই জায়গাটার জন্য পথ পার্থক্য, এটাই হবে সেই তখনের পি বিন্দু। n এর ভ্যালু তুমি যদি 2 বসাও তাহলে এটা হচ্ছে তোমার পি বিন্দু, n এর ভ্যালু 3 বসালে এটা হচ্ছে তোমার পি বিন্দু, আর n এর ভ্যালু যদি -1 বসাও তাহলে এটা তোমার পি বিন্দু, n এর ভ্যালু -2 বসালে এটা তোমার পি বিন্দু। সো খেয়াল রাখতে হবে বন্ধুরা, আমাদের প্রথম গৌণ অবমও কিন্তু 2টা আছে, একটা ওপরে একটা নিচে। তো চলো আমরা এবার চলে আসি আমাদের আজকের ক্লাসে। তো আমরা দেখলাম যে গৌণ অবমের সূত্রটা কি। তাহলে গৌণ অবমের সূত্র আমরা পেয়ে গিয়েছি। সো গৌণ অবমের সূত্র হচ্ছে a sin θ = 2n λ/2, যেখানে n এর ভ্যালুগুলো আসলে কততম গৌণ অবম সেটা যাচাই করে দেবে। দ্বিতীয় অবম বললে n এর ভ্যালু 2, প্রথম অবম বললে n এর ভ্যালু 1, আর ওপরের দিকে হলে +1, নিচের দিকে হলে -1। তো এবার আমরা চলে আসবো গৌণ চরমে। সো আমরা এখন কোন জায়গাগুলো আলোচনা করব? আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় একটা চরম তৈরি হয়, কেন্দ্রীয় চরমের পাশে ছোট ছোট তীব্রতা বিশিষ্ট কয়েকটা কি তৈরি হয়, গৌণ চরম তৈরি হয়। মানে ওগুলোর তীব্রতা কেন্দ্রীয় চরমের মতো তো উজ্জ্বল না, বাট ওইটাও কিন্তু আমরা দেখছি ধারাবাহিকভাবে আমাদের কি হচ্ছিল, ধারাবাহিকভাবে আমাদের এই চরমগুলোর তীব্রতা কমছিল। মানে আমি যেটা বলতে চাচ্ছি, আমি যদি আবার একটু নিয়ে যেয়ে দেখাই দ্রুত করে, হ্যাঁ এটা দেখো একটু খেয়াল করো। তো আমরা এই জায়গাটার মধ্যে যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে দেখো, এটা আমার তো কেন্দ্রীয় চরমটা, যেটা তীব্রতা সবচেয়ে বেশি, এটা আমার প্রথম গৌণ চরম, এটা আমার দ্বিতীয় গৌণ চরম, এটা আমার তৃতীয় গৌণ চরম। আমরা এখন যেটা বের করতে চাই সেটা হচ্ছে প্রথম গৌণ চরমটা কোন অবস্থানে থাকবে, দ্বিতীয় গৌণ চরমটা কোন অবস্থানে থাকবে, কত পথ পার্থক্যের জন্য পাওয়া যাবে। সো আমরা কিন্তু এখানেও গৌণ চরম যেমন পাচ্ছি, নিচের দিকেও গৌণ চরম পাচ্ছি। আগে আলোচনা করেছিলাম গৌণ অবম এগুলা, এখন আলোচনা করব এই জিনিসগুলা। সো আমরা দুইটা জিনিস এক্সপ্লেন করবো বেসিক্যালি, এটা পাওয়া যাবে কত পথ পার্থক্যের জন্য এটা প্রুফ করব, আর এই যে এটার থেকে যেটার তীব্রতা কমছে, এটা থেকে যেটা তীব্রতা কমছে, এই কমার কারণটা আমরা অ্যানালাইজ
অ্যানালাইসিস করব। তো চলো আমরা যদি আমাদের আলোচনায় ফিরে আসি গৌণ চরমের। হ্যাঁ, তো আমরা যদি গৌণ চরমের আলোচনাটা দেখি, একটু খেয়াল করো। তো গৌণ চরমের ক্ষেত্রে আমরা আগের মতনই প্রথমে একটা স্টেটমেন্ট ধরে নিব, পরে ওই স্টেটমেন্টটাকে আমরা প্রুফ করব। সো আমরা বলছি যে এই রেগুলো আমার পি বিন্দুতে প্রথম গৌণচরম তৈরি করবে যদি পথ পার্থক্যটা হয় কত, কার সমান, 3 × λ/2 এর সমান। এটা আমাদের স্টেটমেন্ট, এটাই আমরা একদম আলোচনার শুরুতেই বলে নিলাম। এরপরে আমরা কি করব, আসলেই এটার কারণে কেন প্রথম গৌণচরম গঠিত হয় সেটা আমরা প্রুফ করব। তো আমরা বলেছিলাম যে λ/2 এর সহগ যত, আমাদের চিটটাকে তত ভাগে ভাগ করলে এক্সপ্লেইন করতে সুবিধা হয়। তাই আমরা এই চিটটাকে দেখো 3 ভাগে ভাগ করলাম, যেহেতু আমাদের স্টেটমেন্ট অনুসারে বলা আছে প্রথম গৌণচরম পাওয়া যাবে 3 λ/2 দূরত্বে। সো আমরা 3 ভাগে ভাগ করে নিলাম। সো 3 ভাগে ভাগ করে নিলে আমরা জানি যে আমাদের পথ পার্থক্য যেটা দেওয়া আছে, পথ পার্থক্যটা বেসিক্যালি এ আর বি বিন্দুর মধ্যে পথ পার্থক্য, মানে এ থেকে যাওয়া তরঙ্গটা আর বি থেকে যাওয়া তরঙ্গটা যারা পি বিন্দুতে যাচ্ছে আমার উত্তর লেন্স হয়ে, সেই এ থেকে যাওয়া তরঙ্গটা আর বি থেকে যাওয়া তরঙ্গগুলোর মধ্যে পথ পার্থক্য হচ্ছে 3 λ/2। সো এটা যদি 3 λ/2 হয়, ঠিক আগের মতনই ওই আমরা যদি সদৃশ ত্রিভুজের কনসেপ্টটা মানি, সো এইটার কারণে যদি 3 λ/2 এখানে আসে, তাহলে 3 ভাগের 1 ভাগের কারণে এখানে কত আসবে, λ/2। আর 2 ভাগের 3 ভাগের কারণে এটা কত আসবে, শুধু ল্যামডা। সো এটা আমি আর বারবার ভাঙিয়ে দেখাচ্ছি না, তোমরা নিজেরাই বুঝছো যে এইটা যদি 3 λ/2 হয়, এটা কত আসবে, λ/2, আর এটা ল্যামডা। আমার একটু আগে এই ক্লাসের শুরুতে এই জিনিসগুলো দেখিয়ে নিয়েছিলাম, ওইভাবে তোমরা করে নিতে পারো। তো তাহলে চিন্তা করে দেখো, এ বিন্দু থেকে যে আলোটা যাবে, ডি বিন্দু থেকে যে আলোটা যাবে, এ বিন্দু থেকে যাওয়া আলো ডি বিন্দু থেকে যাওয়া আলোর মধ্যে পথ পার্থক্য কত, λ/2। তো এই আলোটাকে কি করে দিবে, নিষ্ক্রিয় করে দিবে, রাইট? আচ্ছা, আবার ডি বিন্দু থেকে যে আলোটা যাবে, ই বিন্দু থেকে সেই আলোটাকে আলটিমেটলি কি করে দিবে, নিষ্ক্রিয় করে দিবে। সো আমি যদি লিখি, একটু খেয়াল করে দেখো, প্রথম রিজিয়নের যে কোনো পয়েন্ট, প্রথম রিজিয়ন বলতে বোঝানো হচ্ছে এই অঞ্চলটা, এই অঞ্চলের যে কোনো পয়েন্ট, এই অঞ্চলের যে কোনো পয়েন্টের আলোগুলোকে কি করে দিচ্ছে, নিষ্ক্রিয় করে দিচ্ছে। মানে এই অঞ্চলের আলোটার সাথে λ/2 পথ পার্থক্য করে আছে, λ/2 পথ পার্থক্য যদি করে থাকে, তাহলে এই রিজিয়নের অঞ্চলের আলোগুলোকে নিষ্ক্রিয় করে দিচ্ছে বটে। বাট এইটা দ্বারা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, কিন্তু ওকে নিষ্ক্রিয় করার মতন কি কেউ আছে? না, ওর নিচে কিন্তু আর নাই। আগেরগুলোর ক্ষেত্রে একটু চিন্তা করে দেখো, গৌণ অবমগুলো যখন আমরা পড়েছি তখন কিন্তু আমাদের 4 ভাগে ভাগ করা থাকতো বা 2 ভাগে ভাগ করা থাকতো। মানে এরা জোড়া হিসেবে একজন আরেকজনকে নিষ্ক্রিয় করে দিত, এর নিচে আরেকটা থাকলে এরা জোড়া হিসেবে আরেকজনকে নিষ্ক্রিয় করে দিত। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এ থেকে ডি অংশের আলোগুলো ডি থেকে ই অংশের আলোগুলোকে নিষ্ক্রিয় করে দিতে পারে। দ্যাট মিনস আমার ধ্বংসাত্মক ব্যতিচার করে ব্ল্যাক করে দিতে পারে। মানে এই আলোগুলা পি বিন্দুতে পড়লে, এরা কাউকে আলোকিত রাখবে না, অন্ধকার তৈরি করবে। বাট এই অংশের আলোগুলাকে কিন্তু নিষ্ক্রিয় করার মতন কেউ নাই। সো এই অংশের আলোগুলাকে নিষ্ক্রিয় করার মতন কেউ যদি না থাকে, তাহলে এই অংশের আলোটা বেসিক্যালি পি বিন্দুতে আলোকিত রূপে থাকবে, কারণ ওর সাথে তো কেউ ধ্বংসাত্মক ব্যতিচার করার মতন নেই, কারণ ওর আলো দ্বারা নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। মানে ওকে নিষ্ক্রিয় করে দিয়েছে অলরেডি, শেষ। এরা দুইজনের মাধ্যমে শেষ। বাট ওকে কিন্তু শেষ করার মতন কেউ থাকলো না, তার মানে ও কিন্তু আমার কি তৈরি করবে, পি বিন্দুতে উজ্জ্বলের সৃষ্টি করবে। তাহলে এই অঞ্চলের আলোগুলো কিন্তু আমার পি বিন্দুতে পড়ে উজ্জ্বলের সৃষ্টি করবে। আর এই উজ্জ্বলটা কিন্তু আবার আমাদের কেন্দ্রীয় চরমের বেলায় যেই উজ্জ্বলটা তৈরি হতো সেটার চেয়ে অনেকখানি কম হবে। অর্থাৎ প্রথম গৌণ চরমে আমাদের উজ্জ্বলর ভ্যালুটা কিন্তু কম হয়। কেন কম হয় বুঝতে পারছো তো? কারণ এই ক্ষেত্রে কিন্তু এই অঞ্চলটা উজ্জ্বল সৃষ্টিতে কোনোই ভূমিকা রাখছে না, বরং 1/3 মানে তৃতীয় রিজনের যে একটা 1/3 অংশ সেটা শুধুমাত্র উজ্জ্বল সৃষ্টিতে ভূমিকা রাখছে। বাট এটা কিন্তু উজ্জ্বল সৃষ্টিতে কোনোই ভূমিকা রাখছে না। সো 1/3 আলো যেহেতু আমার পর্দার মধ্যে উজ্জ্বল সৃষ্টিতে ভূমিকা রাখছে, তাই উজ্জ্বলতা তুলনামূলক কেন্দ্রীয় চরমের থেকে কম হবে। কারণ কেন্দ্রীয় চরমে কিন্তু পুরোটা অংশই, চিরের পুরোটা প্রস্থ জুড়েই অংশ আমার উজ্জ্বল সৃষ্টিতে ভূমিকা রাখতো, আর তারা গঠনমূলক ব্যতিচারের মাধ্যমে উজ্জ্বল সৃষ্টি করত। তো আমরা এবার যদি দেখি দ্বিতীয় গৌণ চরমের বেলায়, দ্বিতীয় গৌণ চরম তখনই সংগঠিত হবে যদি আমরা দেখি যে আমাদের
পথ পার্থক্যর মানটা, মানে এ বিন্দুতে যে তরঙ্গটা থাকবে, বি বিন্দুতে যে তরঙ্গটা থাকবে, এদের পথ পার্থক্যের মানটা 5 λ/2 এর সমান যখন হবে, তখনই কিন্তু আমরা যেটা দেখব সেটা হচ্ছে পি বিন্দুতে আমাদের গৌণ চরমের সৃষ্টি হবে, দ্বিতীয় গৌণ চরমের সৃষ্টি হবে। তো একটু আগের কথাটার মতো খেয়াল করলে দেখবে যে আগের ক্ষেত্রে দেখা গিয়েছিল যে প্রথম দুইটা রিজিয়ন পরস্পরকে নিষ্ক্রিয় করে দিলেও তৃতীয় রিজিয়নটা 1/3 আলো আলোকিত করায় সেখানে উজ্জ্বল্য তৈরি হলেও তা কেন্দ্রীয় চরমের মতো উজ্জ্বল্য তৈরি হতো না। আর এইখানে দেখো দ্বিতীয় গৌণ চরমের বেলায় এখানে 5 λ/2 হচ্ছে এই এ থেকে যাওয়া তরঙ্গ আর বি থেকে যাওয়া তরঙ্গের মধ্যে পথ পার্থক্যের মান। তাহলে আমরা এখানে কয় ভাগে ভাগ করব? 5 ভাগে ভাগ করব। সো আমরা দেখো 5 ভাগে ভাগ করলাম, এ থেকে ডি একটা অংশ, ডি থেকে ই একটা অংশ, ই থেকে এফ একটা অংশ, এফ থেকে জি একটা অংশ, আর জি থেকে এইচ পর্যন্ত একটা অংশ। তো বোঝাই যাচ্ছে যে এই অংশটা যদি 5 λ/2 হয় তাহলে এটা 5 ভাগের 1 ভাগ, দ্যাট মিনস λ/2, এটা 2 ভাগের 5 ভাগ, দ্যাট মিনস আমার শুধু ল্যামডা, এটা 3 λ/2 আর এটা 2 λ। জাস্ট সদৃশকোণী ত্রিভুজ অ্যাপ্লাই করা হয়েছে। তার মানেটা কি? তার মানে এই অংশের আলো, এই রিজিয়নের আলো দ্বারা নিষ্ক্রিয় হয়ে যাবে। এই রিজিয়নের আলোর সাথে এই রিজিয়নের আলো λ/2 পথ পার্থক্য করে থাকে, তাই এই রিজিয়নের আলো দ্বারা নিষ্ক্রিয় হয়ে যাবে। আবার এই রিজিয়নের আলো দ্বারা নিষ্ক্রিয় হয়ে যাবে, দ্যাট মিনস ই থেকে এফ পর্যন্ত যে অঞ্চলের আলোগুলা, সেটা এফ থেকে জি পর্যন্ত অঞ্চলের আলোগুলা দ্বারা নিষ্ক্রিয় হয়ে যাবে। তার মানে দেখো এই পুরোটা মানে 4টা অঞ্চল ব্যাপী কিন্তু কোনো নেট আলো আমরা পি বিন্দুতে পড়তে দেখব না, কারণ ওর সাথে ধ্বংসাত্মক ব্যতিচার করে শেষ হয়ে গিয়েছে, ওর সাথে ধ্বংসাত্মক ব্যতিচার করে শেষ হয়ে গিয়েছে। শুধুমাত্র বাকি থাকা এই পঞ্চম অংশ যেটা, সেইটার আলোটাই কিন্তু আমার পি বিন্দুতে পড়বে আর আলোকের সৃষ্টি করবে। অবশ্যই বোঝা যাচ্ছে যে এই আলোটা আরও কম হবে। কেন? কারণ এটা 1/5 অংশ, চিরের 1/5 অংশকে আমরা অ্যালাউ করছি আলোকিত করতে। তাই দ্বিতীয় গৌণ চরমের বেলায় কিন্তু আমার 1/5 অংশের আলোটাই ওখানে পড়বে, আর ওখানে পড়ার কারণে আমার সেখানে ঔজ্জ্বল্যের সৃষ্টি হবে। তো আমরা যদি দেখি এনতম গৌণ চরম পি বিন্দুতে গঠিত হবে তাহলে কখন? আমরা জাস্ট এই প্যাটার্নগুলোকে কাজে লাগিয়ে চলে একটা সূত্র দাঁড় করাই। প্রথম গৌণ চরম গঠিত হয় যদি আমার চিরের দুই প্রান্তের, মানে চিরের দুই মাথার যে তরঙ্গগুলো আছে তাদের মধ্যে পথ পার্থক্য 3 λ/2 হয়। আর দ্বিতীয় গৌণচরম কখন হয়? যখন চিরের দুই মাথার যে তরঙ্গগুলো আছে তাদের মধ্যে পথ পার্থক্য 5 λ/2 হয়। এনতম গৌণচরম পি বিন্দুতে হবে যদি, কখন এটা হবে তাহলে তোমরা নিজেরাই চিন্তা করে বলো। প্রথম গৌণচরম হচ্ছে 3 আসতে হয়, দ্বিতীয় গৌণচরমের বেলায় 5 আসতে হয়। সো আমরা যদি বিজোড় সংখ্যা হিসাবে লিখি 2n+1, তাহলে দেখো তুমি যদি n এর জায়গায় 1 বসিয়ে দাও, এনের জায়গায় 1 বসিয়ে দিলে কি এই জিনিসটা পাচ্ছ না? একটু চিন্তা করে দেখো, এনের জায়গায় যদি 1 বসিয়ে দাও তাহলে আমার 2 × 1 মানে 2 + 1, দ্যাট মিনস 3 λ/2। তার মানে আমরা প্রথম গৌণ চরমটা যেটা সেটা পাবো যদি এনের জায়গায় 1 বসাই। আবার +1 বসালে পাবো ওপরের দিকের গৌণ চরমটা, আর -1 বসালে পাবো নিচের দিকের গৌণ চরমটা। যেহেতু গৌণ চরম প্রথমটাই আমার 2টা আছে, তেমনি দ্বিতীয় গৌণচরম আমার কয়টা আছে? দ্বিতীয় গৌণচরমও 2টা আছে। দ্বিতীয় গৌণচরমের জন্য আমার চিরদ্বয়ের চূড়ার যে তরঙ্গগুলো আছে, উপরের চূড়ার নিচের চূড়ার যে তরঙ্গগুলো, মানে এ আর বি বিন্দু থেকে তৈরি হওয়া তরঙ্গগুলোর পথ পার্থক্য হতে হয় 5 λ/2। তো 5 বানাতে চাইলে আমি দ্বিতীয় গৌণচরমের জন্য এখানে এন এর জায়গায় 2 ইউজ করব। সো এখানে এন এর জায়গায় যদি 2 ইউজ করো তাহলে দেখো 2 × 2 মানে 4 + 1, তার মানে হয়ে যাচ্ছে কত? 5। তাহলে 5 λ/2, 5 λ/2 হলে আমরা কি পাবো? দ্বিতীয় গৌণ চরম পাবো। তার মানে আমরা এই জায়গা থেকে আমাদের কি প্রশ্ন আসতে পারে একটু রিভিউ করি। আমাদের এমন আসতে পারে না যে চতুর্থ গৌণ চরমটির জন্য পথ পার্থক্য কত হতে পারে, চিরদ্বয়ের চূড়ার তরঙ্গগুলোর পথ পার্থক্য কত হতে পারে? তো চতুর্থ গৌণ চরম যদি বলা হয় তাহলে এনের জায়গায় 4 বসাবো, ল্যামডার জায়গায় মান দেওয়া থাকবে। ল্যামডা হচ্ছে যে আলোটা দিয়ে অপবর্তন ঘটনা হচ্ছে সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য। সো ল্যামডা দেওয়া থাকলে, এন বলা থাকলে আমরা জাস্ট বসিয়েই ভ্যালুগুলো বের করে ফেলতে পারবো। এটা এক টাইপের প্রশ্ন। আরেকটা টাইপের প্রশ্ন আসতে পারে, সেটা কি? সেটা আসতে পারে এরকম যে আমাদের বলা থাকতে পারে যে তৃতীয় গৌণ চরমের জন্য অপবর্তন কোণ কত। সো আমার এখানে থিটা জানতে চাওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাকে এ বা চিরের প্রস্থটা দেওয়া থাকবে। তৃতীয় গৌণ চরম মানে আমরা এখানে 3 বসাবো, আর ল্যামডার জায়গায় যে আলোটা দিয়ে অপবর্তন সৃষ্টি করা হচ্ছে সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা বসাবো। তাহলেই কিন্তু আমরা এই জায়গায় এ এর ভ্যালু জানি, এন এর ভ্যালু জানি, ল্যামডার ভ্যালু জানি, আমি এন এর ভ্যালু থিটার ভ্যালু বের করে ফেলতে পারবো। সো আমরা থিটার ভ্যালুটা বের করতে পারবো এন, ল্যামডা আর এ জানা সাপেক্ষে।
তো আমরা কিন্তু দেখতে দেখতে শেষ করে ফেললাম গৌণ চরম আর গৌণ অবমের ব্যাপারগুলা। সো চলো আমরা রিভিউ করি আমরা কি শিখলাম। সো গৌণ চরম বিন্দুর জন্য পথ পার্থক্যের সূত্র আমরা শিখেছি এ সাইন থিটা, যেখানে এ হচ্ছে চিরের প্রস্থ, থিটা হচ্ছে অপবর্তন কোণ, যেটা আমার এইভাবে দেওয়া থাকতে পারে ফিগারে, এইভাবে দেওয়া থাকতে পারে ফিগারে, বা এইভাবে দেওয়া থাকতে পারে, ইনফ্যাক্ট এভাবেও দেওয়া থাকতে পারে। সো আমার এ সাইন থিটা ইকুয়াল টু 2n+1 λ/2। সো ল্যামডা হচ্ছে কি আমার তরঙ্গ দৈর্ঘ্য, যে আলোটা ফেলতেছি সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এন আমার কি, এন হচ্ছে আমার নিউমেরিক্যাল ভ্যালু, মানে আমার যদি প্রথম গৌণচরম বলে তাহলে n = 1, দ্বিতীয় গৌণচরম বলে n = 2 এভাবে। আর এর পরিচয় তো বললাম চিরের প্রস্থ, আর থিটা অপবর্তন কোণ। তার মানে এখানে চলক পাচ্ছ কয়টা, 1টা 2টা 3টা 4টা, 4টা চলকের মধ্যে যে কোনো 3টা চলকের মান দেওয়া থাকবে, চতুর্থ চলকের মান জানতে চাওয়া হবে। এটা গেল আমার চরমের বেলায়। এবার অবমের বেলায়ও আমরা সূত্র শিখেছি না, অবমের বেলায় সূত্রটা কেমন ছিল, এ সাইন থিটা মানে পথ পার্থক্যের সূত্র ছিল এ সাইন থিটা ইকুয়াল টু 2n λ/2। সো এখানেও n দিয়ে আমরা কি বুঝাবো, যে অবমের সংখ্যা। দ্যাট মিনস তোমাকে যদি বলে প্রথম অবম তাহলে n এর জায়গায় 1 বসাবা, যদি বলে দ্বিতীয় অবম তাহলে n এর জায়গায় 2 বসাবা। ল্যামডা হচ্ছে কি আমার তরঙ্গ দৈর্ঘ্য, থিটা হচ্ছে কি আমার অপবর্তন কোণ, আর এ হচ্ছে কি আমার চিরের প্রস্থ। তাহলে এইভাবে আমরা কিন্তু এই জায়গাতেও 4টা চলক, 1টা 2টা 3টা 4টা, এই 4টা চলকের যে কোনো একটা চলকের মান জানা সাপেক্ষে, যে কোনো 3টা চলকের মান জানা সাপেক্ষে চতুর্থ চলকের মান কিন্তু আমরা বের করে ফেলতে পারি। তো আমাদের এই হচ্ছে সূত্রাবলী। তো চলো এই সূত্রাবলী কাজে লাগিয়ে আমরা একটা ম্যাথ করে ফেলি। এখানে কি দেওয়া আছে, একটি চিরের প্রস্থ 5 × 10⁻⁻6 মিটার এবং আলোর তরঙ্গ দৈর্ঘ্য 5500 আর্মস্ট্রং। কেন্দ্রীয় চরমের উভয় পাশের দ্বিতীয় ক্রম চরমগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব বের করো। তার মানে আমার এখানে কি দেওয়া আছে, চিরের প্রস্থ দেওয়া আছে, দ্যাট মিনস আমার কাছে এ এর ভ্যালু দেওয়া আছে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর ভ্যালু দেওয়া আছে আর্মস্ট্রংয়ে। ল্যামডাকে আমরা আর্মস্ট্রং থেকে কিসে নিয়ে নিতে পারি, মিটারে নিয়ে নিতে পারি। কীভাবে, 10⁻⁻10 গুণ করলে। সো আমি ল্যামডা ইকুয়াল টু 5500 আর্মস্ট্রং লিখে আবার লিখতে পারি ইকুয়াল টু দিয়ে 5500 × 10⁻10 মিটার। কেন্দ্রীয় চরমের উভয় পাশের দ্বিতীয় ক্রম মানে আমার এখানে চরম জানতে চাওয়া হয়েছে, দ্যাট মিনস এন এর ভ্যালু দেওয়া আছে 2, রাইট। আচ্ছা, এইখানে আমাদের শুরু করার পূর্বে আমরা একটু আঁকাটা জানা থাকতে হবে অ্যাকচুয়ালি। মানে আঁকাটা বলতে তুমি জাস্ট হচ্ছে চরমগুলো আর অবমগুলো আঁকা। সো আমরা ধরে নিলাম এটা আমাদের চিরটা, তাহলে এই চির দিয়ে আলো যে এখানে কেন্দ্রীয় চরম সেটা সৃষ্টি করছে। এই জায়গায় আমাদের কি তৈরি করছে, এই জায়গায় আমাদের প্রথম যে গৌণ চরমগুলো আছে সেগুলো সৃষ্টি করছে। সো এটা আমার প্রথম গৌণ চরম ওপরের দিকটাতে, এটা আমার প্রথম গৌণ চরম নিচের দিকটাতে। আবার আমাদের কি হচ্ছে, যে এখানে দ্বিতীয় গৌণ চরম তৈরি করতেছে, দ্বিতীয় গৌণ চরম নিচের দিকে তৈরি করতেছে। সো আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে কি, জানতে চাওয়া হয়েছে দ্বিতীয় ক্রম চরমগুলার, মানে আমাদের এই লাইনটা আর এই লাইনটার মধ্যবর্তী কৌণিক দূরত্ব জানতে চাইছে। দ্যাট মিনস আমার কাছে এই পুরাটা কোণ লাগবে, রাইট, এই পুরাটা কোণ। তো আমরা তো কেন্দ্রীয় চরমের সাথে কোণগুলোকে অপবর্তন কোণ বলি, তাই না? সো আমাদের কেন্দ্রীয় চরমের সাথে কোণ এটা হচ্ছে আমার অপবর্তন কোণ। সো এটা হচ্ছে আমার একটা অপবর্তন কোণ হবে থিটা দিয়ে n = 2 এর জন্য, এটা হচ্ছে আরেকটা অপবর্তন কোণ হবে n = 2 বা -2 এর জন্য। এই কোণ আর এই কোণের মান কিন্তু একই হবে। তার মানে বোঝা যাচ্ছে বন্ধুরা, আমাদের অ্যান্সার কিন্তু দুইটা থিটার সমান হবে। আগে আমরা থিটা বের করব n = 2 ধরে, তারপরে 2 দিয়ে গুণ দিলে আমরা আসলে এই পুরো কোণটা পেয়ে যাব, কারণ আমরা অপবর্তন কোণ কিন্তু শুধুমাত্র এতখানি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা লিখে ফেলি কেন্দ্রীয় চরমের উভয় পাশে, আমরা জানি কেন্দ্রীয় চরমের উভয় পাশে একই দূরত্বে দ্বিতীয় ক্রমের দুইটি চরম আছে। দেখাই যাচ্ছে যে দুইটা চরম আছে, একটি চরমের সাথে কোণ থিটা হলে দুইটা চরমের সাথে কোণ 2 থিটা, মানে অপবর্তন কোণটা। সো আমরা যদি এখন ভ্যালুগুলো বসে, একক চিরে ঘটনাটা ঘটছে, সো একক চিরে ঘটনাটা ঘটার কারণে আমরা সূত্র ব্যবহার করব এ সাইন থিটা ইকুয়াল টু 2n+1 λ/2। সো এখানে এন এর ভ্যালু, ল্যামডার ভ্যালু এগুলো আমরা বসাবো। সো আমরা এন এর ভ্যালু 2 বসাবো, ল্যামডার ভ্যালু দেওয়া আছে 5500 × 10⁻2 বসাবো, আর এখানে এ এর ভ্যালু সেটাও কিন্তু জানি, সেটাও আমরা বসাবো। আমাদের টার্গেট হচ্ছে থিটাটাকে বের করা। তো চলো আগে থিটাটাকে এক পাশে করে বাকি সব অন্য পাশে করে নিই। তো থিটাটাকে এক পাশে করলে বাকি সব অন্য পাশে করলে এ নিচে ভাগ আকারে চলে যেয়ে 2a হলো, আর সাইনটা ও পাশে চলে গেলে সাইন ইনভার্স হলো। সো আমরা আগে পক্ষান্তর করে নিলাম। এখন এন এর জায়গায় ভ্যালু বসিয়েছি, দেখো এন এর জায়গায় 2 বসিয়েছি কারণ দ্বিতীয় ক্রম, আর ল্যামডার জায়গায় ভ্যালু বসিয়েছি, এ এর জায়গায় ভ্যালু বসিয়েছি। তাহলে আমরা এখানে সাইন ইনভার্স করলে কিন্তু থিটার ভ্যালুটা পেয়ে যাচ্ছে। থিটার ভ্যালু কত আসছে, 1.576 ডিগ্রি। তাহলে এই যে জিনিসটা আসলো, এটা কিন্তু শুধুমাত্র এই কোণের মানটা আসলো। আমার কিন্তু এই কোণের মানটা দরকার না, আমার অ্যান্সার হিসেবে দরকার কিন্তু পুরো এই কোণটার মানটা।
ঠিক আছে। সো পুরো এই দুইটা কোণের মান দরকার হলে আমি লিখব যে দুই চরমের মধ্যবর্তী কৌণিক দূরত্ব 2 × 1.576, তার মানে আমার অ্যান্সার হিসেবে আসে কত 3.152 ডিগ্রি। তার মানে এই পুরা কোণটা এই যে এখান থেকে ধরে এই পুরা কোণটা কত 3.152 ডিগ্রি। সো এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। আগামী ক্লাসে বেসিক্যালি অপবর্তনের একটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে অপবর্তন গ্রেটিং। তো অপবর্তন গ্রেটিং শেষ হলেই কিন্তু আমাদের অপবর্তনের পার্টটা শেষ হবে, তারপরে বাকি থাকবে পোলারাইজেশনের পার্টটা, ওইটাও একটা ছোট পার্ট, ওইটাও হয়ে যাবে। সো আর দুইটা ভিডিওতে ইনশাল্লাহ আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে।